আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে জামায়াতে ইসলামী নেতাদের সাম্প্রতিক অবস্থান ঘিরে। দলের নায়েবে আমির জনাব তাহের স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, যদি সংসদের নিম্নকক্ষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চালু না হয় তাহলে তারা নির্বাচনের আগে আন্দোলনে নামবেন। এটি কেবলমাত্র একটি রাজনৈতিক চাপ তৈরির কৌশল নাকি নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে জোরালোভাবে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উদ্দেশ্য যাই হোক না কেন, এই অবস্থান যদি সরাসরি নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার দিকে নিয়ে যায় তাহলে এটি জামাতের জন্য আরও একটি ঐতিহাসিক ভুল হিসেবে চিহ্নিত হবে। রাজনৈতিক ইতিহাসে বারবার এমন সিদ্ধান্তের উদাহরণ আছে যা দীর্ঘমেয়াদে জামাতের জন্য ক্ষতিকর হয়েছে। পর্যবেক্ষকেরা মনে করিয়ে দিচ্ছেন 1947 সালে উপমহাদেশ বিভাজনের সময় স্থানীয় জনমতের বিপরীতে ভারতপন্থী অবস্থান, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতা, 1986 সালে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা যা সেই সময়ে বেইমানি হিসেবে সমালোচিত হয়েছিল, 2008 সালে নির্বাচনের আগে বিএনপির ওপর চাপ সৃষ্টি করে কিছু রাজনৈতিক সমঝোতা আদায়ের চেষ্টা। সমালোচকদের মতে ক্ষমতাসীনদের সঙ্গে থাকার প্রবণতা জামায়াতের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে, যা প্রায়শই তাদের জনসমর্থন এবং দীর্ঘমেয়াদী অবস্থানকে দুর্বল করে। বাংলাদেশের বর্তমান সংসদীয় ব্যবস্থা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে পরিচালিত হয়। এতে প্রতিটি আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী নির্বাচিত হয়, ফলে কোনো দল জাতীয়ভাবে বেশি ভোট পেয়ে আসনে পিছিয়ে থাকতে পারে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতিতে ভোটের অনুপাতে আসন বন্টন হয়। রাজনৈতিক মহলে এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা থাকলেও মূলত উচ্চকক্ষ প্রয়োগের দিকেই ঐক্যমত গড়ে উঠেছিল। নিম্নকক্ষে এটি না করার পেছনে প্রধান যুক্তি হল সরকারের স্থিতিশীলতা বজায় রাখা। বিশ্লেষকেরা বলছেন, নিম্নকক্ষে এই পদ্ধতি চালু হলে সরকার গঠনের জোট ও দর কষাকষি প্রবণতা ব্যাপক বাড়বে। উদাহরণস্বরূপ, যদি কোনো দল 40% ভোট পায়, বর্তমান ব্যবস্থায় তারা সহজেই 200 আসনের মতো পেতে পারে, কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে তারা প্রায় 120 আসনেই সীমাবদ্ধ থাকবে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা 151 আসন পেতে হলে অন্তত 31 আসনের জন্য অন্য দলের সমর্থন নিতে হবে। ফলে মন্ত্রিত্ব ভাগাভাগি, নীতিগত ছাড় এবং প্রশাসনিক সুবিধা নিয়ে জটিল দর কষাকষি চলতে পারে। অনেক সময় এই অস্থিরতা নীতি বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়ায়, যেমনটি নেপালের রাজনৈতিক সংকটে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চালু হলে জামায়াতের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বর্তমান ব্যবস্থায় যেখানে তাদের 15টি আসনের মতো পাওয়ার সম্ভাবনা, সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে তারা 30টির বেশি আসন পেতে পারে। এটি দলের জন্য সংসদে প্রভাব বাড়ানোর একটি বড় সুযোগ। তাছাড়া বর্তমান সরকারের ভেতরে জামায়াতের প্রভাব এখন ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় বেশি বলে দাবি করা হচ্ছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাদের সমর্থকদের নিয়োগ, প্রমোশন এবং কৌশলগত প্রতিষ্ঠানে অবস্থান, সব মিলিয়ে তারা বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের আশঙ্কা, যদি নির্বাচন সময় মতো হয় এবং বিএনপি সরকার গঠন করে তবে এই প্রভাব দ্রুত হ্রাস পাবে। নতুন সরকার নিজস্ব রাজনৈতিক অবকাঠামো তৈরি করবে যা স্বাভাবিকভাবেই জামাতের বর্তমান প্রভাবকে সীমিত করবে। এ কারণেই নির্বাচন বিলম্বিত বা অনিশ্চিত করার মাধ্যমে দীর্ঘ সময় বর্তমান ক্ষমতার সুযোগ ভোগ করার সম্ভাবনা দেখছেন তারা। যদি এই অবস্থান কেবল রাজনৈতিক দর কষাকষির অংশ হয়, যেমন আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মেনে নেওয়ার বিনিময়ে কিছু সুবিধা আদায়, তাহলে এটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখা যেতে পারে। কিন্তু উদ্দেশ্য হয় যদি নির্বাচন ব্যাহত করা বা বিলম্বিত করা, তাহলে এটি শুধু দেশের জন্য নয় বরং জামাতের নিজের জন্যও ক্ষতিকর হবে। ইতিহাসে যেমন একাধিকবার হয়েছে, তেমনি ডিজাস্টার ডিসিশন বা বিপর্যয়কর সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বিতর্ক নতুন নয়, তবে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতের অবস্থান এটি আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এটি কতটা কৌশলগত
পদক্ষেপ আর কতটা নির্বাচন ব্যাহত করার প্রচেষ্টা তা সময় বলে দেবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন এই পথে হাঁটলে জামাত শুধু দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং নিজেদের জন্য দীর্ঘমেয়াদে রাজনৈতিক ক্ষতি ডেকে আনতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।